আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভয়েসটাও হয়তো বা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। আসলে ঠান্ডাও না, কিছুই না, এমনিতেই আমার গলাটা এরকম কণ্ঠস্বর চেঞ্জ হয়ে আসছে। তো যাই হোক, আমি তোমাদের কেয়া মনি মিস, তোমাদের বাংলা শিক্ষিকা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পাঠ্য বই বহির্ভূত কিছু টপিকস নিয়ে। যেমন পাঠ্য বই বহির্ভূত অর্থাৎ আমাদের যে আমার বাংলা বই থেকে যেটি ওটি হচ্ছে আমাদের পাঠ্য বই, ওখান থেকে যে গল্প বা কবিতা আছে ওটি ছাড়াও আমাদের কিছু টপিকস আছে যেগুলো কিনা পাঠ্য বইয়ের বাহির থেকে আসবে, আর সেগুলোকে বলা হয় কি, তোমরা নিশ্চয়ই ইংলিশে করেছো। তো পাঠ্য বইয়ের বাহির থেকে যেটি আসে সেটি হচ্ছে আনসিন। তো আনসিন বা আমরা বাংলাতে বলতে পারি পাঠ্য বই বহির্ভূত। তো এটি নিয়ে আলোচনা করব। আসলে পাঠ্য বই বহির্ভূত বলতে এটি আসলে পাঠ্য বইয়ের মধ্যে থাকবে না, তবুও তোমাদের বোঝানোর সুবিধার্থে তোমাদের ব্যাকরণ বইয়ের সেট 4 নংয়ে যে গল্পটি আছে আমরা সেটি পড়বো। এর আগে তোমাদের সঙ্গে 3 নং সেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সবাই 4 নং সেট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি যে সাজেশনটি দিয়েছিলাম সেই সাজেশনটিতে বলেছিলাম যে তোমাদের যে সেট আছে, সেট অর্থাৎ 3, 4, 5 নং সেট দিয়েছিলাম। এই সেট থেকে তোমাদের বলেছিলাম যে প্রতিটি সেটের আবার 3 থেকে 6 নং পর্যন্ত পড়বে। তো এখানেও যেমন 3 থেকে 6 নং পর্যন্ত বলেছি পড়ার জন্য, কিন্তু খেয়াল করবা যে এই 3 নংটির জন্য কি করতে হবে, আমার একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, আর সেই অনুচ্ছেদের আলোকে আমাকে কি করতে হবে, 3 থেকে আমাকে 4 নং পর্যন্ত কি করতে হবে, আনসার করতে হবে। তো চলো আমরা 3 নংয়ের জন্য কি অনুচ্ছেদটি আছে একটু জেনে নিই আমরা। শিক্ষার্থীরা দেখো, এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, বলাই আছে যে অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো। তো চলো আমরা একটু গল্পটি পড়বো। কি সম্পর্কে দেওয়া আছে গল্পটি। এক সিংহ গুহায় ঘুমাচ্ছিল। হঠাৎ একটি ছোট ইঁদুর তার নাকের ছিদ্রে ঢুকে পড়ল। ফলে সিংহের ঘুম ভেঙে গেল। সেই ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেরে ফেলতে উদ্যত হলো। ইঁদুরটি বিনয়ের সুরে বলল, দয়া করে আমাকে মেরে ফেলবেন না। বিপদের সময়ে আমিও আপনার উপকারে আসতে পারি। একথা শুনে সিংহ অবজ্ঞার হাসল এবং ইঁদুরটিকে ছেড়ে দিল। কিছুদিন পর সিংহ একটি দড়ির শক্ত ফাঁদে আটকে গেল। ফাঁদে পড়ে সিংহটি ভীষণ গর্জন করতে লাগলো। গর্জন শুনে ইঁদুরটি গিয়ে দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করলো এবং সিংহটিকে ফাঁদ থেকে মুক্ত করলো। মুক্তি পেয়ে সিংহটি বুঝতে পারল ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই। শিক্ষার্থীরা, আমরা এই গল্প থেকে কি বুঝতে পারি? আমরা সাধারণত অনেক সময় যারা বড় তারা ছোটদেরকে কি করি, অবহেলা করি। অবহেলা এ কারণেই করি যে ওর থেকে তো আমি বড়, আমি বেশি শক্তিবান, আমার শক্তি বা সামর্থ্য বেশি আছে, তাহলে আমি ওকে আমি কি করব, তুচ্ছ-তাচ্ছিল্য করব। কিন্তু আসলে আমাদের কি ছোট যারা আছে তাদেরকে কি করতে হয় না, তুচ্ছ বা অবজ্ঞার চোখে কখনো ওদেরকে দেখতে নেই, তাই না? তো কেননা ছোটরাও কি করতে পারে আমাদের বা বড়দের এক সময় কি করতে পারে, উপকারে আসতে পারে। তো তোমার এরকম এই অনুচ্ছেদের আলোকে 3 নংয়ে যেটি থাকবে সেটি হচ্ছে শূন্যস্থান। এখানে কিছু শূন্যস্থান পূরণ করতে হবে, তবে কিছু শব্দ দেওয়া থাকবে এবং তোমাদের সুবিধার্থে শব্দের অর্থও দেওয়া থাকবে। চমৎকার না শিক্ষার্থীরা? কিন্তু দেখো, আমরা যে শূন্যস্থানটা পূরণ করব, আমরা কিন্তু এই শব্দ অর্থটা ব্যবহার করব না, আমরা মূল শব্দটি ব্যবহার করব। এটি শুধু তোমাদেরকে কি করবে, বোঝার জন্য সহযোগিতা করবে। কেমন? তো চলো আমরা এখানে দেখে নিই। যেমন এখানে আমার প্রদত্ত শব্দ দেওয়া আছে গুহা, গুহা অর্থ গহ্বর। থাবা,
চতুষ্পদ প্রাণীর ধারালো নখসহ পায়ের তলদেশ। উদ্যত, উদ্যত অর্থ ক্ষিপ্ত। বিনয়, মিনতি। অবজ্ঞা, অবজ্ঞা মানে হচ্ছে অপমান। গর্জন অর্থ হুঙ্কার। ফাঁদ, পশু পাখি ধরার ফন্দি। তাহলে আমরা এখন শূন্যস্থানগুলো পূরণ করব কিভাবে? বাঘটিকে ধরার জন্য ড্যাশ তৈরি করা হয়েছে। তোমরাই বলো কি তৈরি করা হয়েছে? ফাঁদ। তাহলে আমার উত্তরটি হবে ফাঁদ। সিংহটি ড্যাশ দিয়ে শিকার ধরল। সিংহটি ড্যাশ দিয়ে শিকার ধরলো। কি দিয়ে শিকার ধরলো সিংহটি? সিংহটি থাবা দিয়ে শিকার ধরলো। আমার এখানে থাবা দেওয়া আছে, থাবা দিয়ে শিকার ধরলো। এরপরে দেখো কি দেওয়া আছে? মিনু প্রাচীন একটি ড্যাশ দেখতে পেল। মিনু প্রাচীন একটি গুহা দেখতে পেল। আচ্ছা, ঘনঙে কি হবে? বাঘ রাগে ড্যাশ করা শুরু করলো। বাঘ কি করে? গর্জন করে না? তাহলে আমরা বলতে পারি কি বাঘ রাগে গর্জন করা শুরু করলো। গরিবদের ড্যাশ করা উচিত নয়। গরিবদের, আমার এখানে কি শব্দ দেওয়া আছে? অবজ্ঞা বা অপমান। তো আমি এখানে অপমান কিন্তু ব্যবহার করবো না, আমাকে এখানে মূল শব্দটি ব্যবহার করতে হবে। অবজ্ঞা করা উচিত নয়। তো হয়ে গেল আমার শূন্যস্থান পূরণ। এরপরে 4 নঙে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো আমরা আমাদের যে প্যাসেজটি বা অনুচ্ছেদটি আছে আমরা ওই অনুচ্ছেদ থেকে সাহায্য নিয়ে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে চেষ্টা করব। যেমন দেখো ক নং প্রশ্নটিতে কী বলা আছে? ইঁদুরটির প্রতি সিংহের ক্ষিপ্ত হওয়ার কারণ 5টি বাক্যে লেখো। আচ্ছা, ইঁদুরটির প্রতি কেন সিংহ ক্ষিপ্ত হয়েছিল বা রাগান্বিত হয়েছিল কেন, সেটা তুমি কি করবে? 5টি বাক্যে লিখবে। তাহলে আমরা কীভাবে অ্যান্সারটি লিখতে পারি? চলো অনুচ্ছেদটি আমরা দেখে নিই। তাহলে আমরা সাজিয়ে তুমি তোমার ইচ্ছা মতো সুন্দরভাবে লিখতে পারো এখানে সাহায্য নিয়ে। তো আমি যেমন লিখতে পারি যে এক বনে এক সিংহ ছিল। সেই এক বনে তো না, এখানে গুহার কথা বলেছে। তাহলে আমরা বলতে পারি এক গুহায় এক সিংহ ঘুমাচ্ছিল। এরপরে লিখবো হঠাৎ একটি ছোট ইঁদুর তার নাকের ছিদ্রে ঢুকে পড়ল। এতে সিংহের ঘুম ভেঙে গেল। এবং সিংহ কি হলো? আমরা পরে লিখতে পারি, যেহেতু আমাদের 5টি বাক্য বলেছে যে 5টি কারণ লিখতে হবে, তাহলে আমার এখানে আমি একটু নিজে কিছু কি করব এর সঙ্গে অ্যাড করব। তাহলে আমি বলতে পারি যে এটা আমার 3 নম্বর সেন্টেন্স। এরপরে 4 নম্বর সেন্টেন্সটিতে আমরা বলতে পারি কি, বা 4 নম্বর বাক্যটিতে আমরা বলতে পারি ঘুম ভেঙে যাওয়ায় সে খুব রেগে গেল, তাই না? এবং 5 নম্বরে আমরা বলতে পারি এবং এক পর্যায়ে সে কী করলো? রেগে সে ইঁদুরটিকে মেরে ফেলতে উদ্যত হলো। তো হয়ে গেল আমার 5টি বাক্য। এরপরে বলেছে সিংহ অবজ্ঞার হাসি হাসলো কেন? 5টি বাক্যে লেখো। কেন হাসলো সিংহ? তো আমরা কিভাবে এটার আনসারটি করতে পারি? এটার আনসারটি যখন আমরা করবো আবার আমরা হেল্প নিব প্যাসেজটির। আচ্ছা, সিংহটি কখন হাসছিল সেটা আমাদেরকে বুঝতে হবে। যখন ইঁদুরটি তাকে কী বলল, যে সাহায্যের কথা বলল, তখন সে কী করলো? তখন সে এ কারণেই হাসলো যে তুমি ছোট আর আমি হচ্ছে বড়, আমাকে তুমি কিভাবে সাহায্য করতে পারো। তো সেটাকে আমরা কী করব? সাজিয়ে 5টি বাক্যে লিখে ফেলবো। তো আমরা এখান থেকে প্রথম থেকে শুরু করতে পারি। সিংহটি যখন ঘুমোচ্ছিল এবং ইঁদুরটি তার ঘুম ভেঙে দেওয়ায় সিংহটি খুব কী হলো? রাগান্বিত হলো এবং এক পর্যায়ে তাকে মেরে ফেলার জন্য বলল। এতে ইঁদুরটি ভয় পেল। ভয় পেয়ে সে বিনয়ের সাথে সিংহটির কাছে ক্ষমা প্রার্থনা করলো। এবং 4 নম্বর সেন্টেন্সটিতে আমরা বলতে পারি এবং সে বলল সিংহটিকে, বিপদের সময় আমিও আপনার উপকারে আসতে পারি। আর এই কথাটি শুনি তখন সিংহ কী করলো? অবজ্ঞার হাসি হাসলো। কারণ সিংহ মনে করেছিল যে সে বড় প্রাণী আর ইঁদুরটি খুব ছোট প্রাণী, সে কীভাবে তার উপকারে আসতে পারে। তো এই কথাগুলোকে তোমরা সাজিয়ে লিখবে। এর পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ক্ষুদ্রদের প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত? 5টি বাক্যে লেখো। ক্ষুদ্রদের প্রতি বা ছোটদের প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত? তোমরাই বলো। আমরা কি করব? ছোটদের প্রতি
যেমন খারাপ আচরণ করব না ওদের সাথে, ওদের সঙ্গে ভালো ব্যবহার করব, ওরা মনে কষ্ট পায় এমন কোনো আচরণ ওদের সাথে করব না, তারপরে ওদেরকে অবহেলার চোখে দেখব না, তাই না? এইভাবে আমরা কি করতে পারি, 5টি বাক্য সাজিয়ে সুন্দরভাবে আমরা লিখতে পারি। তো হয়ে গেল আমার প্রশ্নের উত্তর। আসলে 3 এবং 4 নং আমাদের এই অনুচ্ছেদের আলোকেই করতে হবে, কিন্তু নাম্বার 5-এ যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্রিয়াপদের কিছু ক্রিয়াপদ দেওয়া আছে যেগুলোর কিনা ভবিষ্যৎবাচক ক্রিয়াপদে রূপান্তর করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে যেমন যে বাক্যগুলো আছে, আসে, হলো, দেখি, বলছে, যাচ্ছি, আসছি, করছে, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে বা বর্তমানকালে। এগুলোকে আমাদেরকে কী করতে হবে, ভবিষ্যৎবাচক ক্রিয়াপদে রূপান্তর করতে হবে। তাহলে আসে, আসবে, এভাবে আমরা বলতে পারি। হলো, হবে, দেখি, দেখবে। অর্থাৎ এগুলো কি বোঝাচ্ছে, এগুলো আমাকে ভবিষ্যৎ, যেন কথাগুলো বোঝা যায় যে ভবিষ্যতে হবে। তো তোমরা নিশ্চয়ই এগুলো পারবে। এরপরে চলো 6 নংয়ে কী আছে। 6 নংয়ে আছে, 6 নংয়ে তোমার জন্য আলাদা একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। এই অনুচ্ছেদ থেকে তোমাকে আসলে 5টি প্রশ্ন করতে বলা হয়েছে। তোমরা নিশ্চয়ই ইংলিশে ডব্লিউএস কোয়েশ্চেন করেছো, ঠিক সেটার মতনই। যেমন এরকম একটা অনুচ্ছেদ দেওয়া আছে, যেমন 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত ঘুমন্ত মানুষের উপর। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীন, চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। আচ্ছা, আমার অনুচ্ছেদটি শেষ। এখন এখান থেকে তুমি কি করবে, প্রশ্ন করবে। কিন্তু তোমাকে কি কি এখানে হিন্টস দেওয়াই আছে, তুমি কি কি ব্যবহার করবে, কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, এই শব্দগুলো তুমি ব্যবহার করবে একবার করে, যেন একাধিকবার এটা ব্যবহার করা না হয়। যেমন কে দিয়ে তুমি একটা প্রশ্ন করেছো, পরবর্তীতে তুমি আবার আরেকটি প্রশ্ন তুমি কে দিয়ে করেছো, সেটা যেন না হয়। অর্থাৎ একটির সাথে প্রথম যে প্রশ্নটি করবে সে পরবর্তী প্রশ্নগুলোর জন্য একটার সঙ্গে আরেকটার মিল না থাকে। এক একটা এক এক রকমের, যেমন কে দিয়ে করতে হবে, কি দিয়ে করতে হবে, কোথায়, কিভাবে, কেন, কখন, এভাবে তুমি 5টি প্রশ্ন করবে। যেমন আমরা এখানে বলতে পারি 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর। আচ্ছা, এই বাক্যটিতে কিন্তু আমরা কিভাবে বলতে পারি, কখন দিয়েও হয় এখানে। যেমন বলতে পারি কখন, এখানে এই সময়টাকে যদি আমি বোঝাই তাহলে বলবো কখন পাকিস্তানি সেনারা ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত ঘুমন্ত মানুষের উপর। ব্যাস, লাস্টে একটা প্রশ্নবোধক দিব। আবার একই সেন্টেন্স থেকে আমি আবার আরও একটা প্রশ্ন করতে পারি, যে কিভাবে এখন আমরা কি করতে পারি, কিভাবে পাকিস্তানি সেনারা গভীর রাতে গভীর রাতে আক্রমণ করে। এটা আমরা যেমন প্রশ্ন করতে পারি, কেন পাকিস্তানি সেনারা, বা কারা দিয়েও আমরা প্রশ্ন করতে পারি যে কারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকা নিরস্ত ঘুমন্ত মানুষের উপরে। ঠিক আছে, এভাবেও আমরা কিন্তু আনসার করতে পারি। এরপর দেখো, আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। তো আমরা এখানে প্রশ্ন করতে পারি কিভাবে, কোথায় তারা আক্রমণ চালায়। ঠিক আছে, এবং লাস্টে আমরা কি দেবো, একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। তো এভাবে তুমি পুরো এই অনুচ্ছেদ থেকে 5টি করলেই তোমার হবে। ঠিক আছে, 5টি প্রশ্ন হলেই আমরা বুঝে নেব যে হয়েছে। তো আজকের যে টপিক্সটি ছিল এটি সম্পূর্ণ হচ্ছে একটি পাঠ্য বই বহির্ভূত, পাশাপাশি কীভাবে প্রশ্ন করতে হয় সেটিও তোমাদেরকে শেখালাম। তো এগুলো তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করো। আর আজকে এতটুকুই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।